আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ ভারতীয় যে ইতিহাস এর সম্পর্কে ইন ডিটেলস প্র্যাকটিস করব, কারণ ভারতীয় ইতিহাস ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং সাবজেক্ট ওয়াইজ সরকারি চাকরির বিভিন্ন যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে আমি এখানে অপশান রাখিনি, ডিরেক্ট কোশ্চেন অ্যান্সারে গেছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রথম হচ্ছে কি বলেছে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন করেছিলেন, কবে শাসন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে 323 থেকে 298 বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। অশোক কোন সম্রাট ছিলেন? অশোক ছিলেন মৌর্য সম্রাট। সম্রাট অশোককে কোন সম্রাট হিসাবে আখ্যায়িত করা হয়? মৌর্য সম্রাট হিসাবে। অশোকের ধর্ম কী ছিল? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। কারণ আমরা জানি 241 বা 240 বিসি যেটা বলা হয়, তারপর অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তাকে গুরুত্বপূর্ণ এবং চরমতর ব্যাপক পরিমাণে তিনি ব্যথিত হয়েছিলেন বলে তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু অশোকের আমলে সংগঠিত হয়। তক্ষশিলা কোথায় অবস্থিত? বর্তমান পাকিস্তানে। আমরা জানি তক্ষশিলা কি একটা ইনস্টিটিউট বলা যায় প্রাচীন সেই সময়, তো বর্তমান পাকিস্তানে সেটি কিন্তু অবস্থিত। তারপরে দেখো, অশোকের প্রধান স্তম্ভের প্রধান প্রতীক কী ছিল? আমরা এখনও ইন্ডিয়ান গভর্নমেন্টের এখনও সেই প্রতীকটাকে ব্যবহার করে, 4টি সিংহ। 4টি সিংহ পরপর সামনে পেছনে চারিদিক বসিয়ে যেটা হয়, যেটাকে আমরা ভারতের যে অশোক স্তম্ভ হিসাবে চিহ্নিত করি, সেটাই হচ্ছে অশোক স্তম্ভ। তো তারপরে অশোকের খ্যাতিমান নীতি কী নামে পরিচিত? অশোক নীতি নামে পরিচিত। মৌর্য যুগে অর্থনীতি কোনভাবে পরিচালিত হতো? রাজকোষ এবং কর ব্যবস্থার উপর ডিপেন্ড করতে হচ্ছে মৌর্য যুগের অর্থনীতি। কৌটিল্য কোন গ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে অর্থশাস্ত্র। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কৌটিল্য বা চাণক্য কোন সম্রাটের দরবার তাদের মুখ উজ্জ্বল করেছিল? চাণক্য কার উপদেষ্টা ছিলেন? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে? যেটা আমি আগেও বললাম যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা সম্রাট অশোককে ব্যাপক পরিমাণে ব্যথিত করেছিল এবং কলিঙ্গ যুদ্ধের পর কেউ একে কালিঙ্গ যুদ্ধ বলে, তো সেটাই হচ্ছে তারপর কিন্তু সম্রাট অশোক চরমতরমভাবে ব্যথিত হয় এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত দ্বিতীয়র সময় কোন প্রাচীন সাহিত্য সমৃদ্ধ হয়? সংস্কৃত সাহিত্য। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু সংস্কৃত সাহিত্য কিন্তু ব্যাপক পরিমাণে কি হয়? সমৃদ্ধশালী হয়। গুপ্ত যুগকে আরটি নামে কি বলা হয়? সোনার যুগ হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে গুপ্ত যুগকে কি নামে পরিচিত? সোনার যুগ। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের জন্য প্রসিদ্ধ গ্রন্থ নাম কি? চরক সংহিতা। আমরা জানি আয়ুর্বেদিক শাস্ত্রের জন্য চরক সংহিতা কিন্তু ভীষণভাবে প্রসিদ্ধ। ভারতীয় পদার্থবিদ এবং গণিতের বিখ্যাত ব্যক্তির নাম কি ছিল? আর্যভট্ট। কি আবিষ্কার করেছিলেন? জিরো অর্থাৎ শূন্যের আবিষ্কর্তা কিন্তু আর্যভট্ট বা আর্যভট্ট নামে পরিচিত। গুপ্ত যুগে খ্যাতিমান স্থাপত্য শিল্প কোনটি? গুপ্ত মন্দির এবং স্তূপ গুপ্ত যুগে খ্যাতিমান স্থাপত্য এবং শিল্প হিসেবে বিবেচিত। প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান কোনটি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচীন ভারতীয় খ্যাতনামা হিসাবে প্রতিষ্ঠিত। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, বৈদিক যুগে প্রধান গ্রন্থ কি? বৈদিক যুগে প্রধান গ্রন্থ ছিল ঋগ্বেদ। ঋগ্বেদকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? ঋক, সাম, যজু এবং অথর্ব। প্রাচীন ভারতে কোন নদী সভ্যতা কেন্দ্র করে গড়ে উঠেছিল? সঠিক উত্তর হচ্ছে গঙ্গা এবং সিন্ধু সভ্যতা। প্রাচীন ভারতের মূল অর্থনীতি কোন ধরনের অর্থনীতির উপর নির্ভর করে? অবশ্যই কিসের উপর নির্ভর করে? কৃষি এবং বাণিজ্যের উপর নির্ভর করে থাকে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো। আচ্ছা, কি বলছে? গুপ্ত মন্দির নির্মাণে
গুপ্ত যুগের স্থাপত্যশৈলী কী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে গুপ্ত শৈলী। ইন্দাস সভ্যতার প্রাচীন নগরী কোনটি? হরপ্পা এবং মোহেনজোদারোকে ইন্দাস সভ্যতার প্রাচীন নগরী হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়। আচ্ছা, ইন্দাস সভ্যতার প্রধান নদী কোনটি? ইন্দাস সভ্যতার নদী হচ্ছে সিন্ধু নদী। ইন্দাস সভ্যতার প্রধান লিপি কোনটি? ইন্দাস লিপিকে ইন্দাস সভ্যতার প্রধান লিপি হিসাবে বিবেচিত বা আখ্যায়িত করা হয়। বৈদিক যুগের ধর্মীয় গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে বৈদিক যুগের প্রধান ধর্মীয় গ্রন্থ। বৈদিক যুগে প্রধান সমাজবিন্যাস কটি ছিল? জাতি এবং বর্ণ নির্বিশেষে কিন্তু সমাজবিন্যাস সংগঠিত হতো। তারপরে প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের প্রধান শিল্প কোনটি? অবশ্যই প্রাচীন ভারতের প্রধান শিল্প ছিল টেরাকোটা এবং ধাতু শিল্প। প্রাচীন ভারতের প্রধান শাসন ব্যবস্থা কী ছিল? রাজতন্ত্র, অর্থাৎ রাজা বা সেই রাজাকেই মান্যতা দেয়া হবে, এটাই ছিল সিস্টেম। তো রাজতন্ত্র হিসাবে আখ্যায়িত করা হতো। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কি বলছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য কী ছিল? সঠিকভাবে রাস্তা এবং সেচ ব্যবস্থা ছিল হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রাচীন ভারতের ব্যবসার প্রধান পণ্য কী ছিল? ধাতু, কৃষিজাত পণ্য এবং কাপড় প্রাচীন ভারতের ব্যবসার প্রধান উল্লেখযোগ্য পণ্য। প্রাচীন শিক্ষার প্রধান কেন্দ্র কী ছিল? তক্ষশিলা, যেটা বর্তমান পাকিস্তানে অবস্থিত, আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, বৈদিক যুগে প্রধান ধর্মীয় গ্রন্থ কী ছিল? যজ্ঞ হচ্ছে বৈদিক যুগে প্রধান ধর্মীয় গ্রন্থ। ইন্দাস সভ্যতার নগরীর রাস্তার ব্যবস্থা কেমন ছিল? পরিকল্পিত এবং সোজা রাস্তা ছিল ইন্দাস সভ্যতার নগরীর রাস্তা। মৌর্য যুগে প্রধান আইন এবং শৃঙ্খলা কী দ্বারা নিয়ন্ত্রিত হতো? রাজকোষ এবং প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হতো। অশোকের সুপ্রতিষ্ঠিত চিহ্ন কী নামে পরিচিত? আমরা প্রত্যেকেই জানি অশোকের সুপ্রতিষ্ঠিত চিহ্ন অশোক নীতি বা অশোকের স্তম্ভ নীতি নামে পরিচিত। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ কী? ত্রিপিটক। ত্রিপিটককে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। ত্রিপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক এবং সূত্র পিটক, এবং প্রত্যেকটি কিন্তু পালি ভাষা অর্থাৎ প্রাকৃতিক ভাষায় কিন্তু রচিত। হরপ্পা সভ্যতার প্রধান শিল্পকর্ম কোনটি? মৃৎশিল্প হচ্ছে হরপ্পা সভ্যতার প্রধান ক্ষেত্রে মেন বিবেচ্য বিষয়। নেক্সট প্রশ্ন দেখো, বৈদিক যুগে প্রধান সামাজিক ধর্মীয় নীতি কী ছিল? আমরা সমাজকে সামাজিক ধর্মের ভিত্তিতে 4 ভাগে গঠিত হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। মৌর্য সাম্রাজ্যের সামরিক শক্তি কী নামে পরিচিত? সেনাবাহিনী এবং চৌকি ব্যবস্থা নামে পরিচিত। আচ্ছা, গুপ্ত যুগের সময় গাণিতিক উল্লেখযোগ্য উন্নয়ন কী ছিল? শূন্যের ব্যবহার এবং দশমিক সংখ্যা পদ্ধতি ছিল গাণিতিক এবং সূত্রের এবং উন্নয়ন। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? বিহার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। ইন্দাস সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য কী ছিল? গ্রিড প্যাটার্ন এবং উন্নত নিকাশি ব্যবস্থা ছিল ইন্দাস সভ্যতার নগর পরিকল্পনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলছে, মগধের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা প্রত্যেকেই জানি মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ভৃগু বংশীয় প্রশাসক বা চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, হরপ্পা সভ্যতার প্রধান নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য কী ছিল? শৌচালয়, সেচ ব্যবস্থা, শহর পরিকল্পনা ছিল হরপ্পা সভ্যতার প্রধান নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য। মৌর্য যুগে প্রধান বাণিজ্যিক পণ্য কী ছিল? লোহা, তামা, কাপড় এবং মুদ্রা ছিল মৌর্য যুগে প্রধান বাণিজ্যিক পণ্য। তারপরে কি বলছে দেখো, প্রাচীন ভারতের প্রধান ধর্মীয় গ্রন্থ কোনটি? বুদ্ধ গয়া হিসাবে কিন্তু প্রাচীন ভারতের প্রধান ধর্মীয় গ্রন্থকে বিবেচিত করা হয়। বৈদিক যুগে শিক্ষার প্রধান মাধ্যম কী ছিল? গুরু শিষ্য পরম্পরা ছিল বৈদিক যুগে শিক্ষার প্রধান মাধ্যম। বৈদিক যুগে প্রধান ধর্মীয় সাহিত্য কোনটি? ঋগ্বেদকে বৈদিক যুগের প্রধান ধর্মীয় সাহিত্য হিসেবে বিবেচিত করা হয়। বৈদিক যুগে পুরুষ এবং নারীর সমান সামাজিক অবস্থা কেমন ছিল? পুরুষ প্রধান এবং নারীর অবস্থান কিন্তু সীমিত ছিল। এরপরের প্রশ্ন দেখো, প্রধান সামাজিক বর্ণ বা শ্রেণী বা বর্ণ কী ছিল?
আমরা জানি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র ছিল প্রধান সামাজিক বর্ণ। বৈদিক যুগে প্রধান আচার অনুষ্ঠান কী ছিল? বৈদিক যুগের প্রধান আচার অনুষ্ঠান ছিল যজ্ঞ। অশোকের নীতি স্তম্ভে কোন ধরনের বার্তা লেখা আছে? ধর্মমূলক এবং নৈতিক বার্তা কিন্তু অশোকের নীতিস্তম্ভে লেখা আছে। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোনটি ছিল? পাটালিপুত্রকে কিন্তু মৌর্য সাম্রাজ্যের রাজধানী হিসেবে আখ্যায়িত করা হয়। অশোকের সময় কোন ধর্ম প্রসারিত হয়? বৌদ্ধ ধর্ম কিন্তু প্রসারিত হয় অশোকের সময়। মৌর্য যুগে প্রধান প্রশাসনিক যে বিভাগ কী কী ছিল? প্রশাসন 5টি বিভাগ: অর্থনীতি, সামরিক, আইন, জনসেবা। কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে কী নিয়ম অনুযায়ী প্রাধান্য পেয়েছে? রাজনীতি এবং অর্থনীতি মিলিয়ে কিন্তু শাসন কার্য প্রাধান্য পেয়েছে। গুপ্ত যুগকে কেন সোনার যুগ বলা হয়? শিল্প, সাহিত্য, সংস্কৃতির স্বর্ণযুগ হওয়ায় গুপ্ত যুগকে কিন্তু সোনার যুগ হিসেবে চিহ্নিত করা হয়। আর্যভট্ট কোন ক্ষেত্রে খ্যাতিমান ছিল? আর্যভট্ট খ্যাতিমান ছিল গণিত এবং জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, গুপ্ত যুগে কোন ধরনের মুদ্রা ব্যবহৃত? স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা কিন্তু গুপ্ত যুগে ব্যবহৃত হতো। আচ্ছা, গুপ্ত যুগে কোন শিল্প স্থাপত্য প্রসিদ্ধ ছিল? স্তূপ এবং মন্দির এবং ভাস্কর্য। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্ষেত্র কোনটি ছিল? বৌদ্ধ দর্শন এবং অন্যান্য বিজ্ঞান। তো যেরকম আমি প্রতিদিন রাত্রি 8টায় তোমাদের ক্লাস দিচ্ছি, এই ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করো, তো এবং প্রচুর কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। আচ্ছা, তারপরে দেখো, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রধান উপদেশ ছিল মধ্যমার্গ বা মধ্যপথে চলা। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল? এগুলো কিন্তু বিভিন্ন সালের প্রশ্ন। জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন মহাবীর। জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন মহাবীরকে চিহ্নিত করা হয়। জৈন ধর্মের প্রধান নীতি কী ছিল? অহিংসা, সত্য এবং অসংযম। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে বৌদ্ধ ধর্মকে পূজ্য হিসাবে মানা এবং জৈন ধর্মকে তীর্থঙ্কর হিসাবে পূজ্য। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, প্রাচীন ভারতের প্রধান কেন্দ্র পাটালিপুত্র কী? লয়ড, হরপ্পা। প্রাচীন ভারতের পণ্য রপ্তানি করত মশলা, সোনা, রেশম এবং গয়না। বৈদিক যুগের আয়ের উৎস কী ছিল? কৃষি এবং পশুপালন ছিল বৈদিক যুগের আয়ের উৎস। মৌর্য যুগে কর সংগ্রহ কেমন ছিল? জমি, বাণিজ্য, পশুপালন থেকে কর সংগ্রহ করা হতো। গুপ্ত যুগে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী ছিল? মুদ্রা এবং বাজার ব্যবস্থা ছিল গুপ্ত যুগের ব্যবসার কিন্তু প্রধান উদ্দেশ্য। আচ্ছা, আর্যভট্ট কোন যুগের গণিতবিদ ছিলেন? গুপ্ত যুগের গণিতবিদ ছিলেন আর্যভট্ট। শূন্যের ধারণা কোন যুগ? অর্থাৎ গুপ্ত যুগে কিন্তু, অর্থাৎ আর্যভট্ট যেহেতু শূন্যের ধারণা দেয়, তাই গুপ্ত যুগে শূন্যের ধারণা আসে। প্রাচীন ভারতীয় চিকিৎসাবিদ্যার নামে কী নামে পরিচিত? আয়ুর্বেদ। চরক সংহিতা কী বিষয়ে লেখা? চিকিৎসা এবং ঔষধ বিষয়ে লেখা। চরক সংহিতা। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, শলালিকা কোন ক্ষেত্রে ব্যবহার করা হতো? অস্ত্রবিদ্যা এবং গয়নার ক্ষেত্রে ব্যবহার করা হতো। প্রাচীন ভারতের নৌচালনার জন্য প্রধান ছিল কি? গঙ্গা। ঠিক আছে। আচ্ছা, প্রাচীন ভারতে কৃষিকার্য এবং প্রযুক্তির ব্যবহার হতো হাল, নৌচালনা, সেচ ব্যবস্থা প্রভৃতি। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, ভাস্কর্য এবং মূর্তিকলা কোন যুগে বিকশিত হয়? গুপ্ত যুগে বিকশিত হয়। আচ্ছা, জ্যোতিষবিদ্যা এবং সমকালীনের জন্য কোন উপকরণ ব্যবহার করা হতো? সূর্যঘড়ি এবং জলঘড়িকে। প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উদাহরণ হচ্ছে ব্রোঞ্জের মূর্তি কিন্তু ব্যবহার করা হতো। তো 80খানা প্রশ্ন আমি আরও দেব, ইন ডিটেলস ইনফরমেশানগুলো কিন্তু পাবে।